আমরা একটু গভীরে গিয়ে আলাপ করব। আসেন আল্লাহর নামে শুরু করি। একটা কবিতা বলবো, একটু ধৈর্য সহকারে শুনতে হবে। কিন্তু এই কবিতার মধ্যে অনেক কষ্ট লুকায় আছে, অনেক ব্যথা লুকায় আছে একজন মানুষের। সবকিছুই নেগেটিভ ভাবে নিলে হবে না ভাই, বিচার করতে হবে। সবকিছু বিচার কইরা এই কবিতাটা শুনা নেন আগে, কবিতাটা শোনার পর সবকিছু বিচার করব আজকে। কবিতার নাম ছুপ্পুর কষ্ট। আমি ছুপ্পু, ছুপ্পুদের কষ্ট পেতে নেই। আমি ছুপ্পু, ছুপ্পুদের কষ্ট পেতে নেই। আড়ালে কাঁদলেও সেটা বুঝতে দিতে নেই। আমি বুঝতে দেইও না, সবার সুখে আমি পাশে ছিলাম, মুছে দিলাম সবার দাগ। সুখের সময় সবাই বলল, ভাগ ছুপ্পু ভাগ। আমি ভাগিনি, আমি ভাগিনি, কারণ ছুপ্পুরা ভাগে না, ছুপ্পুরা কষ্ট সয়ে নেয়। হ্যাঁ, ছুপ্পুরা কষ্ট সয়ে নেয়, তাও কাউকে দোষে না। দোষে কি লাভ, দোষে কি লাভ? যাদের আগে আপন ভাবতাম, পাষণ্ড সব পালিয়ে গেছে। ছুপ্পুর কথা ভাবিনি কেউ, শত্রুদের মাঝেই ফেলে গেছে। এখন আর কেউ কথা শুনে না, কেউ বলে না ছুপ্পু ভালোবাসি। আমি ছুপ্পু মানিয়ে নিয়েছি, আমি ছুপ্পু মানিয়ে নিয়েছি। বসতে বললে বসি, নাচতে বললে নাচি। আমি অভিযোগ করি না, আমি অভিযোগ করি না, কারণ ছুপ্পুদের অভিযোগ করতে নেই। আমি ছুপ্পু এখন আর আমার নেই কোনো দাম। আমি ছুপ্পু এখন আর নেই কোনো দাম। লাইফটা কেমন যেন হয়ে গেছে, কবি খুশি কবি গম, কবি খুশি কবি গম। তার লেখা কবিতা জানেন? আতিক ভাই, মিউজিকটা অফ করি, ব্যাকগ্রাউন্ড দিছিলাম। আতিক ভাই, হ্যাঁ ওনার নামই আতিক ভাই, ওই আইডির নামই আতিক ভাই। আমি ওইখানেই পাইলাম কবিতাটা। উনি আমার চেয়েও সুন্দর কইরা বলছে, কিন্তু ওইটা দেখাইতে গেলে বা শুনাইতে গেলে আবার কপিরাইট দিবে, যার জন্য আমি কাগজে কলমে লেখা আপনাদের শুনাইলাম। এখন এই কবিতার মধ্যে আপনারা কি বুঝতে পারলেন? ওনার কষ্টটা বুঝতে পারছেন? আরে উনি ভাই সাধারণ কোনো মানুষ না, সারা পৃথিবী খুঁজা এমন একজন মানুষ পাবেন না। ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে লেখা থাকবে। ভাই আগেই বলছি, সবকিছু নেগেটিভ ভাবে নিবেন না, পজিটিভ চিন্তা করতে হবে। এই মানুষটার কষ্ট অনুধাবন করতে হবে। দেখেন, এই মানুষটি 3 জন প্রধানমন্ত্রীকে, একজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আর 2 জন প্রধানমন্ত্রী, মানে নির্বাচিত সরকার, এই 3 জনকে উনি শপথ করাইছে। প্রথম কাকে? উনি যার কদম বচি নিতে চাইছিলেন, যার কাছে উনি কৃতজ্ঞ থাকেন সব সময়, ওনার পায়ের ধুলো নিতে চান, সেই শেখ হাসিনা, উনাকে শপথ পড়াইছে। তারপরে কে? ওই যে 17-18 মাসের জন্য আসলো ডক্টর ইউনূস স্যার, উনাকে শপথ পড়াইছে। তারপরে আমরা নির্বাচন গণতন্ত্রের মুক্তির জন্য লড়াই করতে করতে 18 মাস পর যে নির্বাচনটা পাইলাম, সেই নির্বাচিত সরকারকে উনি শপথ পড়াইছে। এরকম ইতিহাস আর কেউ রচনা করতে পারবে? বলেন ভাই, কথাটা কি মিথ্যা না সত্য? এখন আসেন, উনি কেন এত বিতর্কিত? এই বিতর্কিত কারণ একটাই হইতে পারে, উনি কি উনি নাকি অন্য কেউ? এমন হইতে পারে না ভাই? সিনেমার মধ্যে দেখেন না, ডবল পার্ট, একজনের জায়গায় আরেকজন। আবার এখন তো আধুনিক যুগ, এই জাপানে গেলেই ভাই রোবট নিয়ে আসতে পারবেন। হ্যাঁ, ওই যে রজনীকান্তের একটা ছবি দেখছেন না, চিঠি না কি যেন নাম ছিল, নামটা ভুলা গেছি। ও না, ক্যারেক্টারটার নাম ছিল চিঠি না কি যেন। আচ্ছা যাই হোক, সিনেমা অনেকদিন দেখি না তো ভুলা যাইতাছি, সব অতীত ভুলা যাইতাছি। এখন আসেন, উনি কি কোনো রোবট? হ্যাঁ, আমাদের সামনে যে আসছে, আমরা যাকে দেখছি, উনি রোবটও তো হইতে পারে। ওনাকে দিয়া যা বলানো হচ্ছে তাই তো বলতেছে, যেমনি ইচ্ছা তেমনি নাচাইতে পারতেছে। উনি আগে যা বলছে এখন যা বললো, এতে কি বোঝা যায় না উনি আওয়ামী লীগ ত্যাগ কইরা বিএনপিতে যোগ দিছে? এটাই তো বোঝা যায়। এবং উনি কিন্তু একজন রাজসাক্ষীও। হ্যাঁ, ওনাকে একজন রাজসাক্ষী মানতে পারেন। ভাই ব্রাদার, এই যে পত্রিকায় ইন্টারভিউ দেয়, কাগজে লেখে, কলমে লেখে, অর্থাৎ প্রিন্ট হয়ে আসে, ওইগুলা ছাপার অক্ষরে আসে, ওটা সত্য না মিথ্যা এটা কিন্তু প্রমাণ করা কঠিন ব্যাপার। কারণ উনি আসলে ইন্টারভিউতে এই কথা বলছে কি না সেটা প্রমাণ করতে হবে তো, যদি রেকর্ড না থাকে। কিন্তু সংসদে দাঁড়ায়া যদি আপনি কোনো কথা বলেন, এটা তো আর খুঁজতে হবে না, এটাই তো রাজসাক্ষী হয়ে গেল। উনি নিজের মুখে বলতেছে এই পবিত্র সংসদে দাঁড়ায়া যে ফ্যাসিবাদ ছিল এই দেশে,
আওয়ামী লীগ একটা ফ্যাসিবাদ সরকার। আর ফ্যাসিবাদ মানে কি এটা তো আপনারা জানেন, যারা দেশের টাকা পয়সা লুট করে, যারা মানুষের জান কায়রা নেয়, নিজের দেশের মানুষের জীবন নিয়ে যারা খেলে, নিজের দেশের ব্যাংকের টাকা পয়সা যারা লুট করে বিদেশে নিয়ে যায়, যারা মানুষের উপরে অত্যাচার করে, জুলুম করে, তাদের কি তো ফ্যাসিস্ট বলে। উনি তো নিজের মুখেই বলতেছে গত সরকার ছিল ফ্যাসিস্ট সরকার। মানে উনি ইঙ্গিত করছে কাকে? ডক্টর ইউনূস স্যার গত সরকার নাকি আওয়ামী লীগ সরকার? দুইটাই হইতে পারে, কারণ গত সরকার মানে এই 18 মাস 17 মাস যে সরকার ছিল, ডক্টর ইউনূস স্যার ওনাকে তো বন্দি করে রাখছে। ইন্টারভিউর মধ্যে উনি স্পষ্ট ভাষায় বুঝাই দিছে যে উনি বন্দি ছিল, এবং কয়েকবার জুলাইয়ের অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তারা তাকে আক্রমণ করতে চাইছে। বাঁচাইছে কে? 3 বাহিনী। হ্যাঁ, আমাদের প্রশাসনের 3 বাহিনী বাঁচাইছে, এবং বিএনপি বাঁচাইছে। বিএনপি পাশে ছিল বলেই তো উনি টিকা গেছে, এই কথা উনি নিজে বলছে। এবং এই কথাও বলছে উনারা যদি চায়, হ্যাঁ উনারা যদি চায় আমি থেকে যাব, হ্যাঁ উনারা যদি চায় আমি থেকে যাব। তার মানে কি জানেন, উনাদের সঙ্গে উনার কথা হয়েছে, তো উনি থাকবে। উনি এটা ইঙ্গিত দিয়া ফেলাইছে। সহজ সরল মানুষ ভাই, সহজ সরল বললে আবার মাইন্ড করেন না, নেগেটিভ না ভাই, পজিটিভ সাইডটা নিয়ে আলোচনা করি। এই যে উনি সংসদে দাঁড়ায় যে সাক্ষীটা দিয়ে দিল, এটা তো ভাই আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালে কাজে লাগাইতে পারে। সংসদে, পবিত্র সংসদে দাঁড়ায় ফ্যাসিস্ট বলছে, অর্থাৎ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রম যে নিষিদ্ধ করা হয়েছে, ওইটার পক্ষেই তো উনি কথা বললো, তাই না? মজার ব্যাপার কি জানেন, এই নিষিদ্ধের মধ্যে কেউ যদি আইসা আওয়ামী লীগের কথা বলতে চায়, স্লোগান দিতে চায়, মিছিল করতে চায়, তাদেরকে ধরা হয়। কিন্তু আওয়ামী লীগের দেখেন মেইন মানুষটাই কিন্তু রয়ে গেছে, যে ইতিহাসের অংশ হয়ে গেছে, অলরেডি অংশ হয়ে গেছে। সারা পৃথিবীতে খুঁজা দ্বিতীয় নমুনা খুঁজা বাই করতে পারবেন না তো, যে একজন মানুষ 3 জন প্রধানমন্ত্রীকে বারবার শপথ পড়াইছে। কি ভাগ্য ব্যাপারটা চিন্তা করেন। কিন্তু ভাই উনি কি আসলে সুখে আছেন? আপনাদের কি মনে হয় সুখে আছেন? একটু আগে বলতেছিলেন না, রোবট বানায় ফেলাইছে, বোবা হয়ে গেছে। অতি শোকে মানুষ না পাথর হয়ে যায়। উনি তো এখন পুরাটা পাথর হয়ে গেছে, নাহলে রোবট হয়ে গেছে। কিছু একটা তো হয়েছে, কারণ উনি এক এক সময় এক এক কথা বলতেছে। ধৈর্য নেন, কোনো কারণে যদি এনসিপি ক্ষমতায় আসতো, ধৈর্য নেন, তাহলে তো উনি ভাষণের শেষে বলতো ইনকলাব জিন্দাবাদ, বলতো না ভাই? ইনকলাব জিন্দাবাদ বলতো। কেন উনি বারবার এরকম কথা বদলাইতেছে? এর পিছনে রহস্যটা কি কেউ বাইর করতে পারবে না। আমাদের দেশে এত গোয়েন্দা বিভাগ, সাংবাদিক, এত মানুষ আছে, এই রহস্যটা প্রকাশ করতে হবে। তো এই যে নতুন জেনারেশন, এই যে ছেলে মেয়েরা, বাচ্চারা বারবার প্রশ্ন করে, আমাকেও ভাই আমার বাচ্চারা প্রশ্ন করে যে উনি এক এক সময় এক এক কথা বলে কেন? কেউ কি চাপ দেওয়া করতেছে? আমার মেয়ে তো আবার বুঝছেন সিনেমার কাহিনী বানায় ফেলাইছে। বাবা মনে হয় ওনার কাউকে বুঝছেন কিডন্যাপ করে আটকায় রাখছে একদম গান পয়েন্টে, তারপর ওনাকে দিয়া বলাইতেছে যে তুমি যদি এগুলো না বলো তাহলে শেষ কইরা দেবো। এরকম স্টোরি বানায় ফেলছে। এখন কি করবেন? কারণ কি জানেন, উনি তো শুধু মহামান্য রাষ্ট্রপতি না, ওনার ব্যাকগ্রাউন্ড আছে, অতীত আছে। তো উনি কিন্তু একজন বীর মুক্তিযোদ্ধা, খেতাব পাওয়া মুক্তিযোদ্ধা। তারপর ওনার কর্মজীবন গুলা দেখেন, ওই যে এস আলম, ওই এস আলমের সাথে ওনার কর্মজীবন জড়িত। ওনার অতীত গাইটা দেখেন, পুরাই আওয়ামী লীগ, ছাত্রলীগ থেকে ছাত্র দল থেকে আওয়ামী লীগ, মানে ওনার রক্তে পুরাই আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগকে বলতেছে ফ্যাসিবাদ। এর পিছনে কারণ কি? ওই গান পয়েন্টে বলাইতেছে আমার মেয়ে যেমন স্টোরি বানাইছে, এরকম কোন স্টোরি কি পিছনে আছে? থাকতেও পারে, নাও থাকতে পারে। তবে এইটুক তো আমরা বুঝা ফেলাইছি, উনি আবার কথা চেঞ্জ করবে। দেখবেন আবার যদি কোনো নতুন সরকার আসে বা ওনার কোনো গুড টাইম আসে, তখন বলবে আমাকে দিয়া ওনারা এইসব বলায়া নিছে, আমি রাজি ছিলাম না। আমি ডক্টর ইউনূসের হাত থেকে মুক্তি পায় আবার নতুন ভাবে বন্দী হয়েছি নির্বাচিত সরকারের হাতে, ওনারা আমারে জোর করে এইসব বলাইছে, এরকম কথাও বলতে পারে। কিন্তু তবে যাবার আগে শুধু এইটুকুই বলবো, ব্যক্তিত্ব যদি হারায় ফেলে কেউ একবার, তাকে আর মানুষ বিশ্বাস করে না। হ্যাঁ ভাই, ভালোবাসাটা নষ্ট হয়ে যায়, চোখ থেকে পইরা যায়, মন থেকে পইরা যায়, যদি ব্যক্তিত্ব কেউ হারায় ফেলে। কেউ ব্যক্তিত্ব হারাবেন না। একটা সুযোগ তো হাতে রয়েই গেছে, পদত্যাগ করা। হ্যাঁ, একটা সুযোগ তো রয়েই গেছে, পদত্যাগ করা। আর পদত্যাগ কইরা বিদেশে যাবেন না, এই দেশেই থাকবেন। আমরা আছি আপনার সঙ্গে, আমরা জনগণ থাকবো আপনার সঙ্গে। কারণ কি জানেন, দেশের সর্বোচ্চ পদে আপনি ছিলেন, আপনি কেন বারবার বদলাইতেছেন? অন্তত আপনি মুখে না বলতে পারলো দেশের জনগণ তো বুঝতেছে যে আপনাকে দিয়া বলানো হইতেছে। যার জন্য বললাম দেশের জনগণ আপনার পাশে থাকবে। হ্যাঁ ভাই ব্রাদার, হ্যাঁ ভাই ব্রাদার, ওনার পাশে থাকতে হবে। পদত্যাগের পর যদি কোনো কারণে ওনাকে কোনো হয়রানি করা হয়, আমরা সেটাও হইতে দেবো না। মাননীয় রাষ্ট্রপতির চেয়ারে আপনি বসলেন, আর আপনার জায়গায় উনাকে বসাইলেন। এরপরে চিন্তা করেন তো, আপনাকে যদি চারিদিক থেকে বন্দি কইরা, আটকাইয়া, জোর কইরা, ভয় দেখায়া যে তুমি যদি আমাদের হয়ে কাজ না করো, এত ধারায় সংবিধানের এই জায়গা দিয়া ওই জেলে ঢুকাইয়া দেবো,
তখন আপনি কি করবেন? জানের মায়া তো সবাই আছে, আর নিজের না থাকুক, উনার বাল বাচ্চা সংসার আছে না, উনার ফ্যামিলির কথা উনাকে চিন্তা করতে হবে না ভাই? সবাই তার ফ্যামিলির কথা চিন্তা করার অধিকার থাকে, উনার কেন থাকবে না? এই কথাগুলো ভাববেন। এই সংবিধানের দড়ি দিয়া বাইন্দা ওনাকে তো আমরা চেয়ারে রাখছি এবং ওনাকে দিয়ে আমরা বলাইতাছি। ওই যে কবিতার মধ্যে বলছে না, আমি ছুপ্পু, আমার এখন নেই কোনো দাম, লাইফটা হয়ে গেছে কভি খুশি কভি গম। গম মানে দুঃখ, হাসি আর দুঃখ। ওনার জীবনটা কেমন দেখলেন? নতুন বাংলাদেশের সংবিধানের সংসদ, সংবিধান রক্ষা করার জন্য এই সংসদ, কিন্তু কিন্তু কেমন লাগলো আপনাদের কাছে? আমার কাছে ভালো লাগছে। বিরোধী দলের ভূমিকা ভালো লাগছে, সরকারি দলের ভূমিকা ভালো লাগছে, সবচেয়ে বেশি ভালো লাগছে নতুন স্পিকার মেজর হাফিজ সাহেবকে। ওনার আবার একটা টাইমে আমি ভক্ত ছিলাম, রাজনীতিবিদ হিসাবে না। উনি একটা টাইমে ফুটবল খেলতো মোহামেডানে, খুব সম্ভব 70-71 ওই টাইমে স্টেডিয়ামে যাই ওনার খেলা দেখতাম। ভালো খেলতো কিন্তু ভাই, ওইখান থেকেই পপুলার, পরে রাজনীতিতে আসছে। যাই হোক, উনি স্পিকার, কিন্তু উনি মন্ত্রী ছিলেন। মন্ত্রী আর স্পিকার এক ব্যক্তি থাকে না কখনো, যার জন্য মন্ত্রিত্ব থেকে পদত্যাগ কইরা স্পিকার হিসাবে শপথ নিছেন। আবার এদিকে দেখেন, এই যে ডেপুটি স্পিকার, ওনাকেও কিন্তু আপনারা চিনেন, কায়সার কামাল। উনিও কিন্তু বিখ্যাত। কিভাবে বিখ্যাত জানেন? ওই যে শহীদ হাদির যে হত্যাকারী ফয়সাল, ডাকনাম আবার রাখছে কলকাতায় যায় রাহুল। এই রাহুল যখন জামিন পায়, কার মাধ্যমে জামিন পায়? অ্যাডভোকেট কায়সার কামাল ওনাকে জামিন করে, কিন্তু উনি হচ্ছেন এখন ডেপুটি স্পিকার। জিনিসটা কিন্তু জমে গেছে। হ্যাঁ, সব ধরনের মানুষই আছে এখানে ভাই। সবচেয়ে বড় মজা হয়েছে কোন জায়গায় জানেন? যখন আমাদের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এন্ট্রি নেয়, এন্ট্রির সময় দেখছে ভেগুল বাজতেছিল, আর কে যেন একজন পিছন থেকে চিৎকার করে বলতেছিল, মহামান্য রাষ্ট্রপতি। ওই যে সিনেমা আমরা দেখতাম না, রাজা যখন ইন করে তখন একজন বলতো না, হুঁশিয়ার হুঁশিয়ার। ওরকম হয়েছে ব্যাপারটা, জমজমাট। কিন্তু উনি আসার সঙ্গে সঙ্গে ওনারা দাঁড়ায় গেল, ওনারা মাইনা নিল না। কারা? এই যে আমাদের 11 দল, জামাতে ইসলাম, এনসিপি। আচ্ছা, ওনারা তো আগেই বলছে আমরা মাইনা নিব না, আমরা ওইখান থেকে বাইরে হয়ে যাবো, আগে বলছে না? তার মানে যাই না শুনেই তো উনি আসছে। দেখছেন কিভাবে ইজ্জতের ফালুদা বানায় দেয় এই সংবিধান? এই সংবিধান কিন্তু মানুষের ইজ্জতের ফালুদা বানায় দেয়। মহামান্য রাষ্ট্রপতির মান ইজ্জত নিয়ে খেলতেছে তো এই সংবিধান, আমি মনে করি। হ্যাঁ, দেখেন এই সংবিধানে কিন্তু স্পষ্ট ভাষায় লেখা আছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক। এই কথাটা লেখা আছে, তাই না? কিন্তু এই কথাটা দিয়ে তো উনি ওনার বক্তব্য শুরু করেন নাই। সংবিধানে যা লেখা আছে তা মানবেন না? সংবিধান মাইনাই তো উনি এখন রাষ্ট্রপতি। উনি যখন বক্তব্য রাখতে গেছে, তখন সবাই যখন দাঁড়ায় গেছে, উনি না বেকুব হয়ে গেছে, এমন এমন ভাবে তাকাইতেছিল যেন ব্যাপারটা উনি জানতেনই না। আমন্ত্রিত অতিথিবৃন্দ, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। জনাব স্পিকার, এই যে হট্টগোল হইতাছিল, চিল্লা চিল্লি হইতাছিল, এর মধ্যে দিয়ে কিন্তু উনি বক্তব্য দিয়ে যাচ্ছিল। কেউ শুনুক না শুনুক, ওনার দায়িত্ব উনি পালন করতেছিল। কিন্তু জনগণের কাছে সবচেয়ে বড় প্রশ্ন কি জানেন? উনি কেমন, মানুষটা কেমন, ওনার চরিত্রটা না কেউ ধরতে পারতেছে না। এক এক সময় এক এক রকম। তো নায়ক শাকিব খান এক এক ছবিতে এক এক রকম, কোন ছবিতে আর্মি, কোন ছবিতে আবার ডাকাইত, কোন ছবিতে মাফিয়া, কোন ছবিতে গরিবের বন্ধু। এরকম হয়ে গেছে ওনার চরিত্রটা। উনি এক এক সময় এক এক কথা বলতেছে, তো মানুষ কিভাবে নিবে ওনাকে? এরশাদ সাহেব এবং জিয়াউর রহমান এরা কিন্তু এই জিনিসটাকে, এই আপনার অর্থ দিয়ে পলিটিক্সের 12টা বাজাইছে তারই। কেন অর্থের খেলা হয়েছে সেই সময়। গত 3 মাস ধরে মাননীয় প্রধানমন্ত্রীকে সালাম করতে গেলে উনি আমার সালাম নিতেন না। তা আমি দেখতাম যে ওনার চরণের ধুলো আমি পাই না। কিন্তু সেই সময় যে ওনার মনের মধ্যে রাষ্ট্রপতি হিসাবে আমার নাম প্রথিত হয়ে গেছে, সেজন্যই যে উনি আমার সালাম নেওয়াটা বিব্রতকর মনে করতেন। ওনার বক্তব্যগুলো শুনেন, ওনার যতগুলো বক্তব্য আছে টুকরা টুকরা গুলা সব জোড়া দিয়া যখন কোনো ইয়াং ছেলে বা এই নতুন প্রজন্ম কেউ দেখবে, কি শিখবে ওনার কাছ থেকে? উনি আজকে বক্তব্য শুরু করছে কি দিয়া জানেন? 2000 সালে যখন বিএনপি ক্ষমতায় আসে আর আওয়ামী লীগ ছাইরা দেয়, তখন আওয়ামী লীগ ছিল দুর্নীতির চ্যাম্পিয়ন। হ্যাঁ, দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। তখন সেই ডুইবা যাওয়া জাহাজের হাল ধরে বেগম খালেদা জিয়া।
এই কথা দিয়ে উনি বক্তব্য শুরু করছে। আবার উনি বলতেছে ফ্যাসিবাদের কথা, মানে শেখ হাসিনা ফ্যাসিবাদ সরকার, তাদের কাছ থেকে এই দেশ মুক্ত করছে কারা, তাদের নিয়েও কথা বলতেছে, মানে জুলাই 24-এর রক্ত দিছে শহীদদের কথা উল্লেখ করতেছে, সব রকম কথা বলতেছে, কিন্তু কারো মন জয় করতে পারতেছে না, কারণ মানুষ বুঝতে পারতেছে না আসলে মানুষটা কেন বারবার ডিগবাজি খাইতেছে। ওই যে জাহিদ খান চলে গেছে বিদেশে, আমেরিকা না কানাডায় আছে, সেই জাহিদ খানের মতো বারবার যদি ডিগবাজি দেয় একজন রাষ্ট্রপতি, তাহলে মান ইজ্জত থাকে, মান ইজ্জতের ফালুদা হয়ে যায় না ভাই? হ্যাঁ, ফালুদা হয়ে যায়। আসলে এই সুযোগটা দিয়ে রাখছে এই সংবিধান, এই সংবিধানে এই সুযোগ দিছে বলেই তো আজকে ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে। এই সংবিধানে এই সুযোগটা দিয়ে রাখছে তো ভাই, দিয়ে রাখছে বলে তো উনি না যাইতে পারতাছে, না সরতে পারতাছে, না কিছু বলতে পারতাছে, উনাকে যেভাবেই চালাইতাছে উনি ওইভাবেই চলতেছে। ভাই ব্রাদার, আমাদের সিনেমার মধ্যে ওই যে সাপের ছবি হইতো না এক সময়, যারা জান ঝন্টু সাহেব আমার ওস্তাদ, উনি খুব বানাইতো, উনি একটা ছবি বানাইছিল, নাচে নাগিন বাজে বিন, বিন বাজাইলে সাপ নাচে। এখানেও ভাই দেখলাম কে যেন বিন বাজাইতেছে দূর থেকে, আর উনি ওই ইশারায় নাচতেছে, এক এক সময় এক এক দিকে চলে যাইতেছে। দেখেন আজকে জামাতে ইসলামকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করছিল কেন আপনারা বাইরে চলে আসলেন, ওয়াক আউট করলেন। ওনারা বলছে 3টা কারণে। ডাক্তার শফিকুর রহমান 3টা কারণ বলছে। 3টা কারণের মধ্যে প্রথম কারণটা কি জানেন? এই যে গত 16 বছর এত জুলুম হইল, এত অত্যাচার হইল, বিডিআর ট্র্যাজেডি, শাপলা হত্যাকাণ্ড, আয়না ঘর, অত্যাচার, জুলুম, জুলাই 36টা দিন সারা বাংলাদেশে কোথায় না গন্ডগোল হয়েছে, কোথায় না লাশ পড়ছে, কই তখন তো উনি কোনো কথা বলে নাই, একদম চুপ ছিল। তার মানে কি উনি তো সেই স্বৈরাচার শাসকেরই একজন এবং উচ্চ পদের একজন, তাই না? কেন তখন উনি একটা বক্তব্য রাখে নাই? উনি তো রাষ্ট্রের অভিভাবক, অভিভাবক হিসাবে একটা বক্তব্য কেন রাখে নাই? তার মানে উনি আগে সেই স্বৈরাচার শাসককে সাপোর্ট দিয়ে গেছে, তাই না ভাই? দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা ভয়াবহ ব্যাপার তো। হ্যাঁ ভাই, কত বড় মিথ্যা কথা বলছে উনি। দেখেন উনি 5ই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার পর উনি নিজে ভাষণ দিয়ে বলছে যে শেখ হাসিনা পদত্যাগ করছে, যা উনি মঞ্জুর করছেন। এই কথা উনি নিজের বক্তব্যে বলছে, তো আমরা শুনছি তো, তাই না ভাই? ভিডিও আছে তো। কিন্তু দেখেন যখনই মতি ভাই, মানে ওই যে মানব জমিন পত্রিকার মতিউর রহমান সাহেব ওনার সাক্ষাৎকার নিতে গেল, তখন উনি বললো যে আমি তো পদত্যাগ পত্র দেখি নাই। দেখছেন কত বড় ভেজাল লাগাই দিল, মানে একেবারেই মিথ্যা, উল্টায় গেল, ওই জায়েদ খানের মতো পুরাই ডিগবাজি। এখানেই শেষ না। 3 নম্বরটা, এটা আরো ভয়াবহ অভিযোগ ভাই। হ্যাঁ ভাই, আপনারা একটু শুনলেই বুঝতে পারবেন। গত 17-18 মাস ডক্টর ইউনূস স্যার যা যা করছে সব কিছুতে উনি সিগনেচার করছে। ওনার আদেশেই কিন্তু এই নির্বাচন হয়েছে। এই নির্বাচন মানে 2টা নির্বাচন একসঙ্গে হবে, ওনার আদেশেই কিন্তু হয়েছে, ওনার সিগনেচারেই হয়েছে এটা। তার মানে কি 2টা নির্বাচন একসঙ্গে হবে, 2টা নির্বাচন একসঙ্গে হয়ে গেল। তারপরে শপথ নেওয়ার কথা, শপথ নিবে কারা কারা? যারা সংসদে যাবার জন্য, এমপি হওয়ার জন্য নির্বাচন করছে তারা শপথ নিবে। আর কারা শপথ নিবে? যারা সংস্কার পরিষদের সাথে জড়িত, অর্থাৎ সংস্কার পরিষদের মেম্বাররা শপথ নিবে, একই দিনে শপথ নিবে। মানে এমপিরা যেদিন শপথ নিবে, সংস্কার পরিষদের মেম্বাররা ওই সেদিনই শপথ নিবে। জামাতে ইসলাম 11 দল ওরা কিন্তু শপথ নিল, ওনারা নিল না। কিন্তু উনি একজন প্রেসিডেন্ট হিসাবে কি একবারও জিজ্ঞেস করছে, বা ওনার এই বক্তব্যের মধ্যে উনি রাখছে এই কথাটা যে কেন আপনারা সংস্কার পরিষদের শপথ নিলেন না, ওইটা কেন ভঙ্গ করলেন, আপনারা কেন 70% মানুষের ভোটের অধিকার কায়রা নিলেন, এইটা কেন উনি বললেন না? এই জন্য আমরা ওই সংসদ থেকে বাইরে আসছি। আসলেই তো সত্যি কথা, ওনার সিগনেচার নিয়েই তো এই নির্বাচনটা হয়েছে। যা যা লেখা আছে ওই হ্যাঁ না ভোটের মধ্যে সব কিছু উনি জানে। গত 17-18 মাস যা কিছু হয়েছে সবগুলা ফাইলের মধ্যেই তো ওনার সিগনেচার আছে। যা যা অধ্যাদেশ জারি করা হয়েছে উনি তো সবকিছুতেই দস্তখত করছে। তার মানে কি দেখেন এখন আইসা উনি আবার পুরাটাই চেঞ্জ হয়ে গেলেন, অন্য কথা বলতেছে, ফ্যামিলি কার্ডের কথা ওনার বক্তব্যের মধ্যে আনতেছে, আবার 5ই আগস্টের জুলাই গণ অভ্যুত্থানের কথাও আনতেছে, 71-এর স্বাধীনতার কথা আনতেছে, কিন্তু বঙ্গবন্ধুর কথা আনতেছে না, আনতেছে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক। অথচ এই একই মানুষ কিন্তু অতীতে কি বলছে সে ভিডিওগুলো দেখলেই তো বুঝতে পারবেন। যার জন্য বলতেছি ভাই কেমন জানি হয়ে গেল। তার মানে কি হতাশায় কাজ করতেছে, এটা বুঝতে হবে। কিন্তু কেন বুঝতেছে না? ওনারা বুঝবে না কেন? ওনারা এত কিছু বুঝে এইটা বুঝবে না? অর্থাৎ চপ্পু সাহেবকে কি ওনারা সরাবে না? না, সরাবে না। এই অঙ্কটা কইরাই আজকে ভিডিও থেকে বিদায় নেব। কেন সরাবে না বলেন তো? আপনারা একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে যদি আওয়ামী লীগের সেই রাষ্ট্রপতিকে বিএনপির রাষ্ট্রপতি না বানায়া ওনাদের নিজস্ব মানুষ ওইখানে বসায়, তাহলে কি হবে জানেন? 5 বছর পর যখন আবার নির্বাচন আসবে, সেটা তো তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে আসতে হবেই। কিন্তু দেখেন
5 বছর পর একটু হিসাব মিলাইলেই বুঝতে পারবেন 5 বছর পর যখন ওনারা ক্ষমতা থেকে চলে যাবে ঠিক একই টাইমে তো রাষ্ট্রপতিকেও চলে যাইতে হবে। তার মানে কি নতুন কেউ আসবে, নতুন কারো অধীনে সেই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচনটা হবে। বুদ্ধিটা খেলাইছে এখানে। হ্যাঁ ভাই, তারেক রহমান সাহেবের মাথায় বুদ্ধি আছে রে ভাই। এই যে উনাকে রাইখা দিল না, দেখবেন বছর খানিক রাইখা দিবে। অলরেডি এই কথা শোনাও যাচ্ছে যে বছর খানিক পর উনাকে বিদায় করে নিজেদের মানুষ বসাবে রাষ্ট্রপতির পদে। রাষ্ট্রপতির পদে নিজেদের মানুষ বসাবে। তাহলে হিসাবটা কি হলো দেখেন, 5 বছর পর যখন ওনারা চলে যাবে আরো 1 বছরের জন্য ওনাদের রাষ্ট্রপতি কিন্তু ওই চেয়ারে বৈশা রইল। এখন যে 3 মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসবে, ওই সরকার কার অধীনে থাকবে? ওই রাষ্ট্রপতির অধীনে থাকবে, ওনাদের বসানো রাষ্ট্রপতির অধীনে থাকবে। আর এই রাষ্ট্রপতির যে কি ক্ষমতা এই সংবিধানে দিয়ে গেছে এটা তো আপনারা হারে হারে টের পাইতেছেন। কেউ কি সরাইতে পারছে? গত 18 মাসে ওই রাষ্ট্রপতিকে পারে নাই, তখনও কেউ সরাইতে পারবে না। ওই ওনাদের বাছাই করা পছন্দের রাষ্ট্রপতির অধীনেই ওই তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হবে। আর ওই নির্বাচনে প্রভাব খাটাইতে পারবে ওনাদের রাষ্ট্রপতি। হিসাবটা হইলো এইখানেই। এই হিসাবই রাইখা দিছে, অন্য হিসাবও থাকতে পারে, এত হিসাব মিলামিলি করার দরকার নাই। শুধু এইটুকুই বলতে চাই, জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিয়ে দেন, দিতে বাধ্য হবেন আপনারা। হয়তো এমন করতে পারে ওনাদের নির্বাচনের আগে 31টা দফা ছিল না, ওই 31 দফাকে মিলায়া ঝিলায়া এই গণ অভ্যুত্থানের সনদপত্রটাকে ওর মধ্যে ঢুকাইয়া মিক্স কইরা ফালুদা বানায়া নতুন কিছু হয়তো একটা দিতে পারে। কিন্তু এই ভাবনাটা ভুল, টোটালটা ভুল। হ্যাঁ ভাই, এই জেনারেশনকে বুঝতে আরেকটু সময় লাগবে, এই 3-4 মাস। ঈদের পরেই সবাই বুঝতে পারবেন। এখনই তো বুঝাই দিছে হাসনাত আব্দুল্লাহ এই জেনারেশন কি করবে। এই যে ওনাদের এনসিপি থেকে 6 জন গেছে না, এই 6 জনই ধরে নেন 300 এমপি, এই 6 জনই দৌড়ের উপরে রাখবে 300 এমপি কে। এটা আপনারা হিসাব মিলিয়ে নিয়েন। আজকে দেখলাম আখতারুজ্জামানকে, হ্যাঁ ভাই এনসিপির আখতারুজ্জামান সিএনজিতে কইরা এই সংসদে যাচ্ছে। সিএনজিতে বৈশা একটা গাড়ি কি ম্যানেজ করতে পারতো না? না, করবে না। হারাম খাবে না ভাই, এরা হারাম খাবে না। অনেকটাই তো অনেক কথা বলতে শুনতেছি, এরা হাজার হাজার কোটি টাকা মাইরা দিছে। আরে ভাই প্রমাণ করেন না, প্রমাণ কইরা দেখান। এই যে বলতেছে ভাই ওই যে ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা গেল কই, ত্রাণের টাকা কই গেছে এটা জানার জন্য হাসনাতকে নাহিদকে জিজ্ঞাসা করার দরকার নাই। এই টেলিফোনে জিজ্ঞাসা করো, ওই যে জেমিনি আছে না, এআই আছে না, এদেরকে জিজ্ঞাসা করো ওই ত্রাণের টাকা গেছে কই। আর সরকারও জানে ওই ত্রাণের টাকা গেছে কই। খামাখা এইসব গুজব ছড়ায় লাভ নাই। আগে অনেকটাই বলতে শুনছি এই ইউটিউবে আইসা এই এনসিপি একজন মেম্বারও তো হইতে পারবে না, চেয়ারম্যান হইতে পারবে না। এরা আবার সংসদে যাইতে চায়, রাজমিস্ত্রির পোলায় সংসদে যাইতে চায়, ফকিন্নির পোলায় সংসদে যাইতে চায়, এরকম তো শুনছি। কিন্তু ওরা তো সংসদে চলে গেছে। কিছুদিনের মধ্যেই টের পাবেন, কিছুদিনের মধ্যেই টের পাবেন এই জিএনজি আবার জায়গা উঠবে, তাদের অধিকার তারা আদায় করেই ছাড়বে। 70% মানুষের ভোটের অধিকার ছিনে আনবেন, এইটা কি হইতে পারে? না ভাই, হইতে পারে না। বিদায়ের আগে শুধু এইটুকু বলবো, লাশ শরম যদি দোকানে কিনতে পাওয়া যেত, হ্যাঁ লাশ শরম দোকানে কিনতে পাওয়া যেত, যদি ধরেন 1 কেজির দাম 1 কোটি টাকা হয়, আমি আমার ফ্ল্যাট বিক্রি কইরা ওই 1 কোটি দিয়া লাশ শরম কিনা একজনকে আমি গিফট করতাম যে ভাই এই লাশ শরম তো নাই আপনার, আপনাকে এটা আমি গিফট করলাম। কার কথা বললাম একটু কমেন্ট কইরা জানাবেন। বিদায়ের আগে সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।